নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব বিমল করের লেখা গল্প শূন্য। কার কথা দিয়ে শুরু করব বুঝে উঠতে পারছি না। মৈত্র সাহেবের কথা দিয়ে আরম্ভ করতে পারলে ভালো হতো, কিন্তু তাতে অনেকখানি পথ পিছু ফেলে যেতে হয়। ঘুরে ফিরে এই পথটুকুর কথা আসবেই। মৈত্র সাহেবের কাছে আমি কেন গিয়েছিলাম? আমি কি চেয়েছিলাম তার কাছে? কিসের যন্ত্রণা আমায় কলকাতা থেকে তার কাছে মধ্যপ্রদেশের সেই পাহাড়ি শহরে তাড়িয়ে নিয়ে গিয়েছিল? এসব কথা তো উঠবেই। কাজেই নিজের কথা দিয়ে শুরু করাই ভালো। আমার নাম নিশীথ। এখন বয়স ৩৫। কলকাতায় থাকি। বাড়িতে মা আছেন, বাবা মারা গেছেন অনেককাল। সহোদর এক বোন ছিল, বিয়ে হয়েছিল। ঠিক জানি না কি কারণে স্বামীর সঙ্গে তার বনেনি। শ্বশুরবাড়ির সম্পর্কটা সে ত্যাগ করেছিল। তারপর আমাদেরও আত্মীয়স্বজন বলতে আর আছেন আমার কাকা। তিনি আলাদাভাবে থাকেন অন্য বাড়িতে, আমাদের কাছে আসেন যান। আমাদের জন্য তার স্নেহ আছে, কিন্তু কোনো আতিশয্য নেই। মৈত্র সাহেব কাকার বন্ধু, কাকার মতনই আমি তার কাছে গিয়েছিলাম। মৈত্র সাহেবের কাছে আমি কেন গিয়েছিলাম তা বলতে হলে আগের কটা কথা বলা দরকার। অবশ্য এ কথা বলে রাখা ভালো, মৈত্র সাহেব ডাক্তার আর আমি রোগী। আমি গিয়েছিলাম নিজেকে দেখাতে, আমার রোগের কথা বলতে। আমার মনে হয় না যে ব্যাধিতে আমি ভুগেছি সেটা নতুন কিছু। এমন নয় যে এ রোগ আর কারুর হয় না, বরং আমার মনে হয়েছে মানুষ মাত্রেরই, বিশেষ করে আমার মতন যাদের কপাল, তাদের পক্ষে এ রোগের হাত থেকে নিস্তার পাবার উপায় নেই। ৩০ বছর যখন বয়স, তখন থেকেই রোগটা দেখা দেয়। তার আগে মাঝে মাঝে উপসর্গ দেখা দিয়েছে, সেসব আমি তেমন বুঝিনি। বোঝার মতন আগ্রহ হয়তো ছিল না। ৩০ বছর বয়সে আমি প্রথম বুঝতে পারলুম জীবনে এমন একটা ঘটনা ঘটে যা ভুলে যাওয়ার দরকার। এই ঘটনাগুলো একটা স্পর্শনীয় বস্তু নয়। এগুলো এমন নয় যে নোংরা বিশ্রী কিছু তোমার চোখের সামনে পড়ে আছে, হাত দিয়ে সরিয়ে দিলে বা ফেলে দিলে আর তারপর তোমার চোখের সামনে অস্বস্তিকর কিছু থাকবে না। জীবনের ধরনটা আলাদা, মনটাও অন্যরকম কিছু। আমরা তো অনেক কিছু ভুলে যাই। ৩০ বছরের এই জীবনের সব কথা, সমস্ত কথা, প্রতিদিনের কথাই কি আমাদের মনে আছে? না, নেই। তার কোটি কথার বড়জোর ১০টা কি ২০টা কথা আমার মনে আছে, বাকি সব কোন অতলে তলিয়ে গেছে। আমি জানি না, হাজার চেষ্টা করেও মনে করতে পারবো না। হ্যাঁ, আমরা ভুলি, জীবনের অজস্র কথা ভুলে যাই। কিন্তু সেই সব অজস্র কথা তেমন নয় যেগুলো মনে রাখার মতন। এরা মনে আঁচড় কাটতে পারে না, পারলেও তা এত সামান্য, এত ক্ষণিক যে একটি কি দুটি দিনের বেশি তার আয়ু নেই। অথচ যেসব কথা, যেসব ঘটনা মনে আঁচড় কেটে গেছে গভীরভাবে, তা ভোলা যায় না, কিছুতেই না। ৩০ বছর বয়সে আমার মনে হয়েছিল জয়ন্তীর কথা আমায় ভুলে যেতেই হবে। না ভোলার কি আছে? জয়ন্তী সুন্দরী নয়, সে অসাধারণ কোনো মেয়ে নয়, তার এমন কোনো গুণ নেই যা আর কোথাও আর কখনো দেখা যাবে না। জয়ন্তীকে আমি ভোলবার চেষ্টা করেছি। আশ্চর্য, যত ভোলবার জন্য ছটফট করেছি তত বেশি করে তাকে মনে পড়েছে। এক সময় মনে হতো ও আমার মনের মধ্যে ভূতের মতন সারা দিন সারা রাত তাড়া করে বেড়াচ্ছে। কত সুন্দর সকাল, দুপুর আর নিরিবিলি ঘুমের রাত আমি সুখী মনে নিশ্চিন্ত হয়ে কাটাতে পারতাম, কত আরাম আর আয়েশ করে। কিন্তু পারিনি।
পারিনি জয়ন্তীর জন্যে। তার কথা কোন সূত্রে কিভাবে যে মনে এসে গেছে, আর জয়ন্তীর কথা মনে পড়ার অর্থই হলো নিজের জীবনের 5টা বছরকে তন্ন তন্ন করে দেখা, অসংখ্য টুকরো টুকরো দৃশ্যকে নতুন করে চোখের সামনে টেনে আনা, অজস্র কথাকে কানের কাছে আবার করে বলানো, নিজের মনে বলা কথাগুলো আবার করে বলা, আর শেষ পর্যন্ত এটা জেনে নেওয়া মানুষ সৎ নয়, ভালোবাসা কিছু নয়। হৃদয় এমন বস্তু যেখানে শিকড় গেড়ে কিছু বসে না। খুব সুন্দর সুন্দর নকশা আর আয়না বই, হৃদয় আর কি। এ কথা বলার দরকার করে না, জয়ন্তীর কথা ভাবতে আমার কষ্ট হতো বলেই তাকে আমি ভুলতে চাইতুম, কিন্তু পারতুম না। মা আমার অবস্থাটা বুঝতে পেরেছিলেন। ঘুরিয়ে ফিরিয়ে বলতেন, পুরুষ মানুষের পক্ষে এসব ছোটখাটো ব্যাপারে ভেঙে পড়া ভালো নয়। ওসব কিছু না, যত প্রশ্রয় দেবে তত বাড়বে। একটা সামান্য জিনিস ভুলে যাওয়া এমন কি কঠিন, বিশেষ করে যখন সেই কথাটা ভেবে ভেবে শরীর মন খারাপ হতে বসেছে। ব্যাপারটা খুবই তুচ্ছ, ছোটখাটো কিনা আমি জানি না। হয়তো মা যা বলেছিলেন তাই ঠিক। কোনো মেয়েকে 5 বছর ধরে ভালোবাসাটা এমন কিছু নয়, খুবই সামান্য জিনিস। একটা মনোহারী কুকুর কি বেড়াল পোষা, তুলোট গায়ে হাত বুলোনো, আর সেই আরামে খুশি হওয়া। আমি এই তুচ্ছ বিষয়টাকে প্রশ্রয় দিচ্ছি, বড় করে তুলছি। হয়তো সবই ঠিক, কিন্তু তবু আমি জয়ন্তীকে ভুলতে পারিনি, পারতুম না। বছরখানেক পরে আমি বিয়ে করলাম। মার তাগিদ ছিল, কাকারও সেই রকম ইচ্ছে ছিল, আর আমার তরফ থেকে জয়ন্তীকে আমি বোধহয় এইভাবেই ভুলতে চেয়েছিলাম। মানুষ ভালোবাসাও ভুলতে চায়। লতিকা সুন্দরী ছিল, নিজের স্ত্রী বলে অতিশয়োক্তি করছি না, বাস্তবিকই অসাধারণ সুন্দরী ছিল লতিকা। তার রূপে আগুনের আঁচ ছিল, হয়তো তাই শেষ পর্যন্ত আগুনও জ্বলেছিল। কিন্তু সে কথা পরে। লতিকাকে বিয়ে করে আনার পর আমার মনে হয়েছিল জয়ন্তীকে আমি ভুলতে পারব। জলজ্যান্ত স্ত্রীর এত রূপ, এই দাহ, এই তীব্র উত্তেজনার কাছে 5 বছরের হাত ধরাধরি ভালোবাসার ছবিটা নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, বিয়ের পর মাসখানেক আমি লতিকার ছায়াকে আমার ছায়া থেকে সরে থাকতে দিইনি। তবু জয়ন্তীকে ভুলতে পারলুম না, বরং লতিকার পাশে শুয়ে জয়ন্তীকে আরো বেশি করে মনে পড়ত। কেন পড়ত জানি না। লতিকার কিছু অগোচরে ছিল না, সে জানত। আমার সব কথা লতিকা জেনেছিল, কিন্তু আমি তার কথা জানতুম না, পরে জানলুম। পাঁজি পুঁথিতে আমার বিশ্বাস কোনো কালেই ছিল না, কিন্তু 32 বছর বয়সটা আমার যেভাবে গেছে তাতে মনে হয় সব রকম দুষ্ট গ্রহ এই সময়টায় আমার দিকে শকুনি চোখে তাকিয়েছিল, যেন দেখছিল আমার কি হয়, আমি কি করি। আমি কিছুই করিনি, চুপচাপ শুধু দেখেছিলুম, নীরব দর্শকের ভূমিকা। জীবনের আর একটা ভূমিকা। সকলকেই এ ভূমিকায় অভিনয় করতে হয়, না করে উপায় কি। মাত্র 5টা মাস বেঁচে থেকে ছেলেটা মরে গেল। খুব সুন্দর দেখতে হয়েছিল খোকা। লতিকার মতন গায়ের রং পেয়েছিল, তারই মতন ঠোঁট গোল, আর আমার মতন চোখ নাক চুল। খোকা এক শীতের সকালে মরে গেল। আশ্চর্য, কি সহজেই মানুষ মরে যায়। আর তারপর এক বর্ষার শুরুতে লতিকা পালিয়ে গেল। লতিকার কথা আমি জানতুম না, আমার কথা লতিকা জানত।
আমি জানতুম না লতিকার পছন্দ করা এক মানুষ আছে, যে মানুষ চমৎকার রাইড করতে পারে, রাইফেল চালাতে পারে। এই মানুষটি আগে থাকতেই ছিল, মাঝে পড়ে বিয়েটা আমার হয়ে গিয়েছিল। এটা একটা ভুল। অনেক মারাত্মক ভুল জীবনে হয়, বুঝে না বুঝে। লতিকা তার মামার ভুলটা এবার শুধরে নিল বোধহয়। লতিকা পালিয়ে যাবার পর আমার মনে হয়েছে, ছেলেটা কার ছিল? আমারই তো। যারই হোক, সে কথা আজ আর দরকার নেই। সেই শিশু তো কবেই নিঃশব্দে নিজেকে সরিয়ে নিয়েছে। আমি তাকে খুব ভালোবেসেছিলাম, 5 মাসের ওই শিশুকে। খোকাকে আমার খুব ভালো লাগতো। কিন্তু তাতে কি? জয়ন্তী তার 22 বছরের জীবন আর মন দিয়ে বুঝতে পারেনি আমি তাকে কত ভালোবাসতুম। 5 মাসের শিশু কি করে বুঝবে? ওরা সব একে একে যাচ্ছিল, জয়ন্তী, খোকা, লতিকা, শেষ পর্যন্ত আভা, আমার বোন আভা। সেও। আভা আত্মহত্যা করল। কেন করল আমি জানি না। স্বামীর সঙ্গে তার বনিবনা না হলেও আমাদের বাড়িতে অন্তত কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধে ছিল না। তবু সে আত্মহত্যা করল। তার মনের কথা আমি জানি না, তার দুঃখ আমার বোঝার বাইরে। আত্মহত্যা কি ভীষণ! আভার আফিং খেয়ে মরার সেই চেহারা আমি ভুলতে পারি না। ভুলতে চাইছিলুম জয়ন্তীকে, খোকাকে, লতিকাকে, আভাকে। ভুলতে পারছিলুম না। আমার মন যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছিল, শরীরও। মা প্রায় পাগল হয়ে যেতে বসেছিলেন। তছনছ হয়ে যাওয়া এই সংসারটা আর তিনি সহ্য করতে পারছিলেন না, বিশেষ করে আমার জন্যে। যখন আর কেউ নেই তার, একা আমি, তখন আমার জন্যে, তার ছেলের জন্যে মা যে কি অসহ উদ্বেগ আর আশঙ্কা এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন তা অনুমান করা কঠিন নয়। আমি চেষ্টা করেছিলাম এসব ভুলে যেতে। জানতুম না কি করে ভুলে যাওয়া যায়। বন্ধু জোগাড় করে মদ খেয়েছি, রেসের মাঠে গিয়েছি, কখনো সখনো খারাপ পাড়াতেও। এসব জিনিস এমন কিছু নয় যাতে ভালোবাসার কথা ভোলা যায়। পালিয়ে যাওয়া সুন্দরী বউয়ের কথা ভোলা যায়, ভোলা যায় একটি সুন্দর সন্তানের কথা। বেচারি আভার সেই আফিং খেয়ে মরা মুখটা আমি অন্তত ভুলতে পারিনি। আমার কোনো লাভ হয়নি, বরং লোকসানই হয়েছে। মদে, রেসে, খারাপ পাড়াতে কিছু টাকা গেছে, পৈতৃক অর্থ। আর শেষে এই সূত্রে আলাপ হওয়া এক বন্ধু নিরঞ্জন চক্রবর্তীকে যে 1000 টাকা দিয়েছিলুম ফাটকাবাজি করতে, তাও জলে গেল। ও আমার সঙ্গে জোচ্চুরি করল। সব ছেড়ে দিয়ে এবার ঘরকে আশ্রয় করল। কিন্তু কই, এই ঘরও তো আমার জীবনের কটা বছরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারল না। মার ইচ্ছে ছিল আমি পুজো আর্চা করি, এতে নাকি মন ভালো হয়, মানুষ দুঃখ কষ্টকে ভুলতে পারে। কিছুদিন আমি সেই চেষ্টাও করেছি। পট সামনে রেখে মূর্তি ধ্যান করবার জন্যে চোখ বন্ধ করে বসেছি। ঘরে অনেক সুগন্ধি ধূপ জ্বেলেছি, ধুনো দিয়েছি। কিন্তু পটের আড়াল থেকে জয়ন্তী আমার চোখের সামনে ভেসে উঠত। ধুনো ধোঁয়ায় রেখাগুলো উড়ে উড়ে খোকার অস্পষ্ট একটি অবয়ব তৈরি করত। লতিকা আমার মনের মধ্যে হেঁটে চলে বেড়াত। দেখতে পেতাম আভাকে, তার কথা শুনতে পেতাম। ঈশ্বরে আমার বিশ্বাস ছিল না, মঠে মাঠে আস্থা ছিল না। তবু কটা দিন মার কথায় একটা অর্থহীন ক্রিয়া করা গেল, শেষে ছেড়ে দিলাম। শরীর আমার আরো খারাপ হয়ে পড়েছিল, খুব খারাপ। আয়নায় নিজের চেহারা দেখলেই সেটা বুঝতে পারতাম। মন আমার ভীষণ অন্যমনস্ক থাকত। কোনো কথা ভালো বুঝতাম না,
কারুর কথা শোনার মতন ধৈর্যও থাকতো না। আমার ঘুম ছিল না, সারা রাত ভাঙা ভাঙা তন্দ্রা ছিল, আর সেই তন্দ্রার গায়ে দুঃস্বপ্ন। সেই জয়ন্তী, লতিকা, খোকা, আভা। বাড়িতে ডাক্তার আসতো, মা ব্যাকুল হয়ে পড়েছিলেন, কাকাও উদ্বেগ অনুভব করতে শুরু করেছিলেন। প্রায়ই তাই নূতন নূতন ডাক্তার আসতো। তারা নাড়ি দেখত, বুক দেখত, টাকা নিত, ওষুধ দিত। মা বলতেন, নিশীথ, তুই যে পাগল হয়ে যাবি, মনটা একটু শক্ত কর। কত লোকের কত কিছু যায়, তা বলে কি তারা এমনভাবে ভেঙে পড়ে? আমার দিকে তাকিয়ে দেখ, স্বামী গেছে, মেয়ে গেল, ছেলের বউ, নাতি, তবু তো আমি দাঁড়িয়ে আছি। সত্যি, মা দাঁড়িয়েছিলেন। কি করে, কেমন করে তিনি শক্ত হয়ে আছেন আমি বুঝতে পারতুম না। তবু মাকে আমি বলেছি, লতিকাকে কি তুমি ভুলতে পেরেছ মা? ঠিক করে বলো। আমি জানতুম মা জবাব দেবেন না। লতিকা যদি মরে যেত, আত্মহত্যা করত, স্বামী এবং মেয়ের মতন মা তাকে ভুলতে পারতেন। মৃতকে ভোলা সহজ, কিন্তু লতিকার সঙ্গে এ সংসারের সম্ভ্রম, মর্যাদা, গৌরব অনেক কিছুই জড়িয়েছিল। মা যার অংশীদার, নিজের অংশের এই নিলাম মার পক্ষে সহ্য করা সম্ভব নয়। লতিকাকে মা তাই কিছুতেই ভুলতে পারতেন না। আমি কাউকেই ভুলতে পারতাম না। জয়ন্তী, লতিকা, আভা, খোকা, এদের সবার সঙ্গে আমার জীবনের অনেক কিছু জড়িয়েছিল। বিশ্বাস, ভালোবাসা, সততা, মর্যাদা, স্নেহ, এ সবই যে জড়িয়েছিল, কি করে আমি ভুলব? আমার কথা কাউকে বোঝাবার নয়, নিজের কথা নিজেকেই ভাবতে হতো, নিজেকেই শুধোতে হতো। আমি যা বিশ্বাস করে এসেছি ছেলেবেলা থেকে, ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, দেখতাম তার সবই প্রায় আতশবাজির ফুলের মতন। ওরা এক একটি চোখ ভোলানো স্বপ্ন, মুহূর্তের মোহ। সত্য নয়, চিরকালের জন্য নয়, সুন্দর নয়। একদিনের কথা মনে পড়ছে, কাকা এক ডাক সাইটে ডাক্তার এনে হাজির করেছিলেন। ভদ্রলোক আমায় প্রথমেই প্রশ্ন করেছিলেন, আপনার অসুবিধে কি, মানে কমপ্লেনটা কিসের? জবাবে আমি আমার কপাল দেখিয়ে বলেছিলাম, মাথায়। কি কষ্ট হয় তা বলতে পারবো না। স্ট্রেঞ্জ, কি না হলে আপনার মনে হবে আপনার আর কষ্ট নেই? শুধু যদি 5-6 বছরের কথা আমি ভুলতে পারি, যদি এই বছরের স্মৃতি বলে আমার কিছু না থাকে। আমার কথায় ভদ্রলোক বোধহয় খুবই অবাক হয়েছিলেন। একটু সময় আর কথা বলতে পারেননি। তারপর আস্তে আস্তে কাকাকে বলেছিলেন, দিস ম্যান ওয়ান্টস টু ড্রপ এ পোর্শন অফ হিজ মেমরি। তারপর আমার দিকে তাকিয়ে সান্ত্বনা দেবার সুরে বলেছিলেন, আপনি যদি একটা হাত কি পা কেটে বাদ দেবার কথা বলতেন, বুঝতাম, বোঝা সম্ভব ছিল, এবং সেটা করাও অসাধ্য ছিল না। কিন্তু ডোন্ট মাইন্ড, আমি জানি না, আমি শুনিনি স্মৃতিকে কিভাবে চাকলা করে কেটে সরিয়ে ফেলা যায়। এরপরই খুব সম্ভব সেই ডাক্তার ভদ্রলোকের কথায় কাকা খুব ভয় পেয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন আমার আর পাগল হতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি একটা কিছু করা দরকার, আমাকে সুস্থ করে তোলার চেষ্টা আর কি। পুরনো বন্ধু মৈত্র সাহেবকে কাকার মনে পড়ল। প্রায় বছর 20 আর্মিতে সার্জনগিরি করে এখন স্বদেশে ফিরে এসে নির্জনে এবং নিভৃতে জীবন কাটাচ্ছেন। কাকা তার বন্ধুর সম্বন্ধে যা বলেছিলেন তা থেকে বুঝতে পারতুম মৈত্র সাহেব বিচক্ষণ লোক। সার্ভিসে থাকার সময় কয়েকশো হেড ইনজিউরি কেস হাতে কলমে ঘেঁটেছেন। তারপর সার্ভিস থেকে সরে এসে
ও দেশের বড় বড় হাসপাতালে মানুষের মাথা নিয়ে নিজের মাথা খাটিয়েছেন কয়েক বছর। অবশেষে কি খেয়াল হলো, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলেন স্বদেশে। বাংলাদেশে স্বাস্থ্য পোষাবে না, কলকাতা ভালো লাগে না, সিটি লাইফ আর নয়, একটু ঠান্ডা নিরিবিলি নির্জন জায়গায় থাকতে চাই, বুঝলে কুমুদ শঙ্কর। এমপির এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, একটা বাংলো বাড়ি কিনেছি, খাসা আছি। মৈত্র সাহেব কাকাকে লিখেছিলেন। মৈত্র সাহেবের সঙ্গে কাকার চিঠি লেখালেখি শেষ হলো, মার সঙ্গে আলোচনা শেষে কাকা বললেন আমাকে, তুমি একবার ওর কাছে যাও, অভিজ্ঞ লোক, খুব সুন্দর মানুষ, উনি তোমার কিছু করতে পারবেন, জায়গাটাও ভালো, কিছুদিন বেরিয়ে আসতে পারবে, ভালো লাগবে তোমার। আপত্তি করার, অরাজি হওয়ার কিছু ছিল না। আমি পাগল হয়ে যাই কি মরে যাই এ আমি চাইনি, বাঁচতেই চেয়েছি আমি, খালি বুঝতে পারছিলাম না কি করে বাঁচব। জীবনের কতকগুলো অস্বস্তিকর যন্ত্রণাদায়ক দিনের কথা ভুলে গিয়ে কি করে আবার বাঁচতে পারি। মৈত্র সাহেবের কথা। কুমুদ শঙ্করের ভাইপো নিশীথ দিন কয়েক হলো এখানে এসেছে। ওর সমস্ত কথা আমি শুনেছি। ছেলেটির বয়স অল্প, এই বয়সেই বেচারিকে পরপর কয়েকটা বড় রকম দুঃখের আঘাত পেতে হয়েছে। খুব নরম ধাতের মানুষ হলে যা হয়, নিশীথেরও দেখছি তাই। দুঃখ আঘাতগুলো মনে বড় বেশি করে বেজেছে। ছেলেটি মনের দিক থেকে একেবারে ভেঙে পড়েছে। এক ধরনের মানুষ আছে যাদের কতকগুলো শব্দের উপর অস্বাভাবিক একটা টান আছে। আমি যদিও শব্দ কথাটা ব্যবহার করছি, কিন্তু আসলে এগুলো শব্দ নয়, শব্দের মধ্যেকার আইডিয়া। যেমন ধরা যাক পেট্রিয়টিজম, এই শব্দটা ইংরেজি হোক কি বাংলা কি অন্য কিছু, এর মধ্যে এমন একটা আইডিয়া আছে, বা বেশিরভাগ মানুষই যতটা না বোঝে তার চেয়ে ঢের বেশি ভালোবাসে। এরকম কিছু কিছু শব্দ আছে যার অর্থ আমরা বুঝি না, তার সম্পর্কে আমার ধারণা কম থাক বেশি থাক যায় আসে না, সবসময় তার বড় রকম মূল্য দিয়ে থাকি। ভালোবাসা, বন্ধুত্ব, পবিত্রতা এসব হচ্ছে তেমন শব্দ। মানুষের সভ্যতার ইতিহাসে এই কথাগুলো এক একটি সম্পদ। নিশীথ আমার দৃঢ় ধারণা এই রকম কতগুলো শব্দকে খুবই মূল্য দিয়েছিল। ভালোবাসা, সততা, স্নেহ, দাম্পত্য জীবন, এইসব ছোট ছোট 4 কি 5 অক্ষরের শব্দগুলোর মধ্যে যে ধারণাগুলো থাকে সেগুলো কিন্তু ছোট নয়। এরা প্রত্যেকেই এক একটা জগৎ, এবং বিভিন্ন মানুষের মনে এ জগৎ বিভিন্ন রকমের, বিভিন্ন আকারের, কারুর ছোট কারুর বড়। নিশীথের মনে এরা বড় জীবন্ত, বড় মোহময়। অল্প দিনের মধ্যে পরপর কয়েকটা ভীষণ রকমের আঘাত পেয়ে তার সেই সব বহু দিনের গড়া জগৎগুলো ছত্রাকার হয়ে ভেঙে পড়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া তার কষ্ট, দুঃখ, হতাশা অনুভব করার উপায় নেই, অনুমান করা চলে মাত্র। নিশীথ তার জীবনের এই 5-7টা বছরের কথা ভুলতে চায়, স্মৃতির একটা অংশ। নিশীথকে আমি মেমারি নামের আশ্চর্য বিষয়টার কথা বার কয়েকই বোঝাবার চেষ্টা করেছি। মেমারির ফিজিওলজি ওর পক্ষে বোঝা সহজ নয়, তবু সহজ করে একটা ধারণা মনে গেঁথে দেওয়ার চেষ্টা করেছি। স্টিমুলাস, সেন্স অর্গান, নার্ভাস ইম্পালসেস, ব্রেন, নিউরনস, এসব কঠিন কঠিন কথার আড়ালে সরল যে ব্যাখ্যা হতে পারে নিশীথকে বোঝাতে হয়েছে। তারপর ওকে বুঝিয়েছি কি অবস্থায় ঘটনাগুলো স্মৃতি হয়ে বেঁচে থাকে আর কখন থাকে না। এ বিষয়টা কঠিন নয়, নিশীথ বুঝতে পারল।
এই বিষয়টা বোঝাতে গিয়ে আমি ইচ্ছে করেই আমার খুব প্রিয় একটা প্রসঙ্গ টেনে আনলাম। নিশীথকে আমি বলেছিলাম, বুঝলে নিশীথ, ভবিষ্যৎটা সবসময় বর্তমানের উপর নির্ভর করে, আর বর্তমান অতীতের উপর। এরা বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন হতেই পারে না। তোমাকে আমি রিটেন্টিভনেসের কথা বলছি। জীবনের এটা হচ্ছে আদি সত্য। সব রকম প্রাণের বৃদ্ধির প্রথম কথাই হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। অতীতের অনেক জিনিস তুমি বর্তমান পর্যন্ত টেনে আনো, বর্তমানে এসে এই অতীত নষ্ট হয়ে যায় না, বর্তমানে রূপান্তর নেয়। তেমনি অতীতও এই বর্তমানেরই রূপান্তর। একটা নদীর সঙ্গে এর তুলনা করতে পারো। এক এক জায়গায় এক এক নাম, কিন্তু সেই একই জলস্রোত। তেমনই হচ্ছে স্মৃতি। স্মৃতির মধ্যে প্রথম আছে সঞ্চয়ের কথা, অভিজ্ঞতার সঞ্চয়। সব সঞ্চয় নয়, তেমন সঞ্চয় যা ভালোভাবে ছাপ ফেলে গেছে। ছাপ যত গভীর হবে তত বেশি তার আয়ু। তারপর হচ্ছে পারিপার্শ্বিকের শক্তি। আমার ঠাকুমাকে আমার মনে নেই, খুব বাচ্চা তখন, কিন্তু সেই রাতটার কথা আমার এখনো মনে আছে। দেশের বাড়ি, প্রচণ্ড ঝড় বৃষ্টি, এক একটা বাজ পড়ছিল যেন আমাদের বাড়ি বাগান সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আর সে কি ঝড়ের শব্দ, তেমনি মুষলধারে বৃষ্টি। ভয়ে আমরা তিনটি ভাই বোন জড়াজড়ি করে চোখ বন্ধ করে বসেছিলাম। ঠাকুমাকে মনে নেই, মুখই মনে পড়ে না, কিন্তু ঠাকুমার কথা মনে পড়লে সেই রাতটার কথা মনে পড়ে। আর খুব দুর্যোগের রাতে সেই দিনটার, সেই সঙ্গে ঠাকুমার কথা মনে পড়ে। কিন্তু ওসব কথা থাক, যা বলছিলাম, তুমি কোনো মেয়ের শঠতা, কারুর অসততা, আঘাত, স্ত্রীর ছলনা, অপরাধ, অর্থাৎ মানুষের এই নোংরামিগুলো ভুলতে চায়। কিন্তু তা তো হবার নয়। এ পৃথিবী এই রকম। আমার এক বিদেশি বন্ধু বলতো, মানুষ যদি যুগ থেকে যুগে, বংশ থেকে বংশ পরাক্রমে তাদের পাপগুলো সন্তান সন্ততির ঘাড়ে এক রক্ত থেকে অন্য রক্তে চালান করে না দিয়ে যেত, তাহলে আমরা অন্য রকম হতুম। এ পৃথিবীর অন্য রূপ হতো। কথাটা খুব বাজে কথা নয়। আমি যদি না জানতুম হিংসে কি, না জানতুম কি করে ছোরা মারতে হয়, বন্দুক চালাতে হয়, যদি আমায় না শেখানো হতো জোচ্চুরি করা, মিথ্যে কথা বলা, পরস্ত্রী সম্ভোগ করা, অন্যকে ঘৃণা করা, তবে নিশীথ, ভেবে দেখো আমি কেমন হতুম, মানুষ কেমন হতো, এ পৃথিবী কেমন হতো। পাপ আকাশ থেকে লাফিয়ে মাটিতে পড়েনি, এরও চাষ করতে হয়েছে। এখন আর কোনো উপায় নেই। মানুষকে আর তুমি শোধরাতে পারবে না, সে আশা কম। এ হচ্ছে রক্তে গচ্ছিত রাখা পৈতৃক মূলধন। তুমি আমি তার অভিশাপ থেকে পালিয়ে যেতে পারবো না। মাঝে মাঝে আমার ইচ্ছে হয়, এত মাথা ঘাঁটলুম, এত দেখলুম, যদি জানতুম, যদি কোনোভাবে ধরতে পারতুম স্মৃতিকেন্দ্রের কোথায় এই পাপ যুগ থেকে যুগে জমা থাকে, তবে সেই জায়গাটুকু অসাড় করে কেটে বাদ দিয়ে দিয়ে দেখতুম মানুষ কি, সে কেমন, সে কি করে। আমি বেশ একটু ভাবালু হয়ে উঠেছিলাম। নিশীথ তার শ্রান্ত ক্লান্ত বিষণ্ণ মুখে আমার দিকে অদ্ভুতভাবে চেয়েছিল। আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বদলে যাচ্ছিল। ভেতরে ভেতরে সে খুব চঞ্চল আর বিচলিত হয়েছে। উত্তেজনা বাড়ছিল ওর। হঠাৎ নিশীথ আমার পায়ের কাছে বসে পড়ল। বললে, কাকাবাবু, আমার উপর একবার চেষ্টা করে দেখুন। তোমার উপর? হ্যাঁ, ক্ষতি কি? আমি তো মরবো না, অন্যভাবে বাঁচব, অন্য মানুষ হয়ে। পাগল নাকি তুমি নিশীথ? নিশীথ খুব হতাশ হয়ে পড়ল। খানিক পরে বললে, আমি জানি এভাবে এই মন নিয়ে, লতিকাদের স্মৃতি নিয়ে আমি সুস্থ মানুষের মতন বেঁচে থাকতে পারবো না। হয়তো পাগল হয়ে যাব, না হয় আত্মহত্যা করব।
আপনি চেষ্টা করলে আমায় হয়তো বাঁচাতে পারতেন। আপনি তা করবেন না? নিশীথের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। নিশীথকে আমি সব কথা কি করে বোঝাই? আমি কি করতে পারি না পারি তা ওকে আমি কেমন করে বিশ্বাস করাবো? আমি নিশীথের দিকে চেয়ে চেয়ে ভাবছিলুম। হঠাৎ মনে হলো, তুমি তোমার মাকে ভালোবাসো নিশীথ? বাসি। নিশীথ মাথা নাড়ল। তোমার কাকা বাবুকে? শ্রদ্ধা করি খুব। আর কি কি ভালোবাসো তুমি? মানে কি কি তোমার ভালো লাগে? সে তো অনেক কিছুই আছে। তবু বলো দু চারটে শুনি। আমি পাখি ভালোবাসি, ফুল, গান, ছবি, কোনো কোনো বই। থাক, বুঝতে পেরেছি। আমি চুপ করলাম, খানিকটা চুপচাপ। তারপর হঠাৎ নিশীথের চোখে চোখ রেখে বললাম, একটা কাজ আমি পারি নিশীথ, আমার ক্ষমতায় কুলোবে। আমি তোমার গোটা স্মৃতিকেই নষ্ট করে দিতে পারি, ফর সাম আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য, 8-10 ঘন্টা, বড়জোর 24 ঘন্টা। তুমি যদি সে অভিজ্ঞতা লাভ করতে চাও। আমি রাজি। ভেবে দেখো ভালো করে। ভাববার কিছু নেই কাকাবাবু, আমি রাজি, এখনই। তোমার ভয় হচ্ছে না? ভয় কেন? কথাটা বলে ফেলতে যাচ্ছিলাম আর একটু হলেই তাড়াতাড়ি সামলে নিলুম। হেসে বললুম, বেশ, আজ রাত্রে শোবার আগে একটা ওষুধ দেব, খেয়ে নিও। তারপর যা করার আমি করব। নিশীথ মাথা নাড়ল। আমার কথা। সকালে ঘুম থেকে উঠলুম যখন, অনেক বেলা হয়েছে। মাথাটা কেমন ধরা ধরা লাগছিল। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি বলেই হয়তো। মনে পড়ল মৈত্র সাহেবের ওষুধ খেয়ে কাল ঘুমিয়েছিলুম। আজ তিনি আরও সব কি কি করবেন। কখন করবেন জানি না, কিভাবে করবেন তাও জানি না। মাথাটা বড় ধরা ধরা লাগছে। খুব খিদে পেয়েছে, স্নান করতে ইচ্ছে করছে, জল তেষ্টাও পেয়েছে। আমি কি স্নান করব? দরজা খুলে বাইরে এলুম। মৈত্র সাহেব বাংলোর বারান্দায় পায়চারি করছিলেন। আমি তার কাছে গিয়ে দাঁড়ালুম। ঘুম ভাঙল? মৈত্র সাহেব হাসি মুখে বললেন, হ্যাঁ, মাথাটা কেমন ধরা ধরা লাগছে। স্নান করে আসবো? নিশ্চয়ই, যাও স্নান সেরে এসো, আমি খাওয়ার ঘরে থাকব। স্নান করার পর শরীরটা খুব ভালো লাগছিল, মাথাটা খুব হালকা মনে হচ্ছিল। এতক্ষণ আমার চোখে ঘুমের মতো কিছু জড়িয়েছিল, সবই কেমন আবছা, অস্পষ্ট। স্নানের পর দৃষ্টিটা পরিষ্কার হয়ে গেল। বাইরের রোদ, সবুজ কাচের জানলা, হালকা নীল পর্দাগুলো এবার খুব সুন্দর দেখাচ্ছিল। মৈত্র সাহেব ডাইনিং টেবিলের সামনে বসেছিলেন। সামনে কতগুলো লেখা কাগজ ক্লিপ দিয়ে গাঁথা। আমি টেবিলে এসে বসতে মৈত্র সাহেব চা ঢালতে শুরু করলেন। ইশারায় রুটি, মাখন, ডিম, কলার প্লেটটা তুলে নিয়ে খেতে বললেন। খিদে পেয়েছিল খুব। কোনো কথা না বলে আমি খেতে লাগলাম। আর মাঝে মাঝে মৈত্র সাহেবের দিকে তাকিয়ে ভাববার চেষ্টা করছিলাম, কখন উনি আমার ওষুধপত্র ইঞ্জেকশনের সেই ঘরটাতে ডেকে নিয়ে যাবেন। কি হবে তারপর? কি হওয়া সম্ভব? কয়েক চুমুক চা খেয়ে মৈত্র সাহেব একটা সিগারেট ধরালেন। আমি তখন ডিমটা শেষ করে সবে চায়ের ঠোঁট ঠেকিয়েছি। মৈত্র সাহেব একটুক্ষণ আমার দিকে তাকিয়ে বড় সুন্দর শান্ত হাসি হেসে বললেন, তারপর বলো, কেমন আছো? ভালো। আমি মৈত্র সাহেবের কথাটা বুঝলাম। মাথা ধরার ভাবটা আর নেই। না থাকারই কথা। মৈত্র সাহেব
আর এক চুমুক চা খেলেন। চায়ের পেয়ালা থেকে মুখ তুলে আমি বললাম, কখন শুরু করবেন? কিসের শুরু? আমি অবাক। মৈত্র সাহেব কি কালকের কথা ভুলে গেলেন নাকি মন বদলে ফেলেছেন? বললাম, মা, আমার স্মৃতিকে কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টার মতো নষ্ট। সে তো হয়ে গেছে, আই ডিড ইট। মৈত্র সাহেব আমার দিকে অদ্ভুত চোখে তাকালেন। হয়ে গেছে? কখন হলো? কেমন করে হলো? কই, আমি তো কিছুই জানতে পারলাম না। আমার বিস্ময়, অবিশ্বাস এত ভালো করে চোখে মুখে ফুটে উঠল যে মৈত্র সাহেবকে সেটা আর মুখে বলার দরকার পড়ল না। তিনি সহজেই বুঝতে পারলেন। দেওয়ালের ক্যালেন্ডারের দিকে আঙুল দিয়ে দেখালেন মৈত্র সাহেব। তারপর পকেট থেকে একটা এনভেলাপ বের করে শিলমোহরের ছাপটা আমায় দেখতে দিলেন। আজ 17 তারিখ। 14ই রাত্রে তুমি ঘুমোতে গিয়েছিলে। মাঝের একটা দিন তুমি কোথায় ফেলে এলে নিশীথ? আমি চমকে উঠলাম। এরকম ভাবে জীবনে বোধহয় আর কখনো চমকে উঠিনি। কোথা থেকে একটা দুরন্ত ভয় লাফিয়ে আমার বুকে এসে পড়ল। আর সে ভয় কি ভীষণ, কি চঞ্চল। বুক থেকে লাফিয়ে আমার হৃৎপিণ্ড চেপে ধরল, তারপর গলা। নিঃশ্বাস নিতে পারছিলাম না। বুঝতে পারছিলাম আমার সমস্ত শরীর যেন বরফের জলে ডুবোনো রয়েছে। এত ঠান্ডা, এত অসাড়। মৈত্র সাহেব নিশ্চয়ই সব লক্ষ্য করছিলেন। শুনতে পেলাম তিনি বলছেন, কি হলো, অসুস্থ বোধ করছো? গরম দুধ খাবে খানিকটা? ধীরে ধীরে চেষ্টা করে আমি ভয়টা কাটিয়ে উঠলাম। তাকালাম মৈত্র সাহেবের দিকে। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। কি দেখছিলাম তার মুখে জানি না, যেন নিজেকে দেখছিলাম। আমি বেঁচে আছি এই বোধ আর বিশ্বাসটা যেন নতুন করে অনুভব করছিলাম। কাকাবাবু, বলো। আমি কি কাল বেঁচে ছিলাম? তার মানে? বেঁচে ছিলে বই কি। আমার কি জ্ঞান ছিল? অফকোর্স। তাহলে এ কি হলো? একটা পুরো দিন আমি কি করলুম, কোন কথা বললুম, কাকে দেখলুম, কিছুই জানলাম না। মরার চেয়ে এই বাঁচার তফাৎ কি? মৈত্র সাহেব আমার দিকে তাকিয়ে তেমনি সুন্দর শান্ত চোখে আবার হাসলেন। ক্লিপ দিয়ে আটা গম্বুজগুলো তুলে নিয়ে আমার হাতে গুঁজে দিলেন। খুব মৃদু অথচ স্পষ্ট গলায় বললেন, এই কাগজগুলো পড়ো, এর মধ্যে সব লেখা আছে। যে দিনটার কথা তুমি মনে করতে পারছো না, এই কাগজে সে দিনের সমস্ত কথাগুলো লেখা আছে। সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি করেছো, কোথায় গেছো। মৈত্র সাহেব লিখে রেখেছেন কলমের আঁচড়ে। প্রথম পাতাটা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। আমার বুকের মধ্যে আবার সেই ভয়টা ছুটে এলো। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। দ্বিতীয় পাতাটা কেমন একটু অন্যমনস্ক ভয় ভয় ভাবে পড়তে লাগলাম। বুঝতে পারছিলাম আমার মধ্যে বিশ্রী এক অস্বস্তি জমে উঠেছে। খুব বিচলিত হয়ে পড়ছি এবং বিহবলতা আমায় শূন্যে ভাসিয়ে নিয়ে চলেছে। আমার হাত ঘামছিল, কপাল, গলা, বুক। আঙুলগুলো যেন নীল হয়ে আসছিল। দ্বিতীয় পাতাটা শেষ করার পর তৃতীয় পাতায় এলাম। 2-4টে লাইন হয়তো পড়েছি। আমার সমস্ত শরীরটা যেন হঠাৎ কেমন হয়ে গেল। মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল বলতে পারবো না, বোঝাতে পারবো না। শুধু হাতের কাগজগুলোকে তাল করে পাকিয়ে এমনভাবে ছুঁড়ে দিলাম যেন হাতের উপর এতক্ষণ আমার অজান্তে একটা নোংরা, বিষাক্ত, কিলবিলে কুৎসিত সাপ জটলা পাকিয়ে পড়েছিল। চমকে উঠে ভয়ে ভীষণভাবে একটা ভীতার্ত চিৎকার করে ছুঁড়ে দিয়েছি। তারপর আমি কেঁদেছি, হয়তো অনেকক্ষণ ধরে।
মৈত্র সাহেব কখন উঠে বাইরে চলে গেছেন, একটিও কথা না বলে। আমার কান্নাও থামল। ঘরটা নিস্তব্ধ। ওয়াল ক্লকটা টিকটিক করে বেজে চলেছে। আমি ঘড়িটা দেখলাম, মনে হলো ওই ঘড়িটায় টিকটিক এখন বন্ধ হয়ে গেলে যেমন হবে, আমার তেমনি হয়েছিল কাল। আমি ছিলাম, কিন্তু সে থাকা একটা বন্ধ ঘড়ির মতন। ঘর ছেড়ে বাইরে চলে এলাম। মৈত্র সাহেব বাগানের রোদে ফুল গাছের কাছে ঘুরে বেড়াচ্ছিলেন। ওই বাগান আমায় টানছিল। ওই সুন্দর রোদ, মৈত্র সাহেবের সুঠাম দেহ, তাঁর পোশাক। একটা কাক ডাকছিল, কটি চড়ুই উড়ছিল। দেবদারু গাছের পাশ দিয়ে নীল আকাশটা উঁকি দিচ্ছিল। একটি মেয়ে বাইসাইকেল চেপে রাস্তা দিয়ে চলে গেল। আমি জানি না পা পা করে কখন বাগানে মৈত্র সাহেবের কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমি কথা বলতে পারছিলাম না, কি বলবো ভেবে পাচ্ছিলাম না। মৈত্র সাহেব একটা হলুদ গোলাপ আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এটা কি ফুল বলতে পারো? বলে হাসলেন। গোলাপ। আমিও হাসলুম। আজ পারলে কাল কিন্তু পারোনি। সত্যি পারিনি। কাল আমি কিছুই চিনতে পারিনি। ঘাস, পাখি, ফুল, নদী, মানুষ, রাস্তাঘাট, আকাশ, মাটি, কিছুই না। এ জগতের কোনো জিনিস আমার চেনা ছিল না। আমার মুখে কথা ছিল না, কারণ ভাষা আমার জানা ছিল না। আমি জানতাম না আগুন কি, আগুন কেমন। আমি বুঝতে পারিনি, না, কিছুই পারিনি। আমার এত চেনা জগৎ একেবারে অজানা, অচেনা হয়ে গিয়েছিল। কি সাংঘাতিক! মৈত্র সাহেব গোলাপ ফুলটা ছিঁড়ে আমার হাতে দিলেন। বললেন, নিশে, তুমি কি স্মৃতিকে সত্যিই নষ্ট করতে চাও? মেমারি অ্যান্ড ইমেজ। আমি আর কিছু চাই না কাকাবাবু। এই কষ্ট অনেক ভালো। ইয়েস, এ কষ্ট অনেক ভালো, তবু আবার করে শিশু হওয়া যায় না। মরশুমি ফুলের ঝোপটা পেরুতে পেরুতে মৈত্র সাহেব আবার বললেন, তুমি যেন সত্যিই ভেবো না আমি তোমার স্মৃতিকে নষ্ট করে দিয়েছিলাম একটা দিনের জন্যে। না, সে ক্ষমতা আমার নেই, হয়তো কারুরই নেই এখনো পর্যন্ত। আমি শুধু তোমায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম গোটা একটা দিন। তবে কাগজে আমি যা লিখেছিলাম সেটা কল্পনা নয়। ইফ ইউ হ্যাভ নো মেমারি, এমনটাই হবে। এ জগৎ শূন্য হয়ে যাবে তোমার কাছে, একেবারেই শূন্য। তোমার মা থাকবেন না, ফুল, বই, পাখি, গান, ছেলেবেলা, তোমার বাবার স্মৃতি, শত শত ছোট ছোট সুখের অভিজ্ঞতা, আনন্দ। এটাই কি তুমি চাও? না, কেউ চাইবে না। আফটার অল, শূন্য থেকে আমরা শুরু করেছিলাম, এখন 1-2 করে 9 পর্যন্ত এসেছি। আমরা শুধু আশা করব পরের শূন্য আসুক, কিন্তু শুরুর শূন্য নয়, শেষের শূন্য। লেট আস মেক 10, 20। একটা সাদা বক আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আমি দেখছিলাম। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।